বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আপনি যদি ট্র্যাডিশনাল মনোটোনাস মিডিয়া নিউজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে থাকেন, তাহলে আমার ভিডিও শুনতে পারেন। এখানে আমি অনেক নতুন নতুন খবর আপনাদের জন্য নিয়ে আসি। সেই কবির ভাষায় একটা কথা ছিল না, থাকবো না কগত্য ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এখন তো আর ঘুরে দেখার দরকার নেই, বাড়িতে বসে সব দেখা যায়। আপনার হাতের সামনে সব টিভিতে, মোবাইলে, ভিডিওতে সব এসে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে কী হয়, স্থানীয় স্তরে যে মিডিয়া নিউজগুলো আছে সেগুলো একই নিউজ সমস্ত চ্যানেলে শুনতে শুনতে মানুষ ক্লান্ত বোধ করে। সেই জন্য আমি আপনাদের কাছে নতুন নতুন নিউজগুলো নিয়ে আসি। আমার ভিডিওগুলোতে আমি দেশ বিদেশের স্টোরি নিয়ে এখানে আলোচনা করি। এখন যে স্টোরিটা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা মোটামুটি সবাই জানেন যে ইউরোপের যে দেশগুলো ছিল সেই দেশগুলো সব মিলিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি করেছে, সেটা 1993 সালে, এবং সেটা প্রায় 30 বছর আগে এটা একটা সব দেশগুলো মিলে একটা চুক্তি করে এটা তৈরি করেছিল। মূলত যে চায়না বা ইউরোপিয়ান চায়না বা রাশিয়া বা আমেরিকা, যে সমস্ত বৃহৎ শক্তিগুলো আছে, তাদের সঙ্গে কিভাবে ছোট ছোট দেশ এককভাবে কম্পিট করতে না পেয়ে যৌথভাবে কি করে কম্পিট করা যায়, এইটা অর্থাৎ বৃহৎ শক্তির সঙ্গে এককভাবে একটা বৃহৎ শক্তি হিসেবে নিজেদেরকে তৈরি করা। এর মধ্যে ওখান থেকে বেরিয়ে যায় ইংল্যান্ড হচ্ছে ব্রেক্সিট করে একটা গণভোট করে যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকবো না বলে, সেখান থেকে একটা সময়ে ইংল্যান্ড কিন্তু বেরিয়ে যায় এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। এবং ইউরোপিয়ানের অফিসটা হচ্ছে ব্রাসেলসে, এবং এরা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো সেগুলো হচ্ছে এখানকার সদস্য। এখন এখানে যে কয়েকটা দেশ আছে তারা বেসিক্যালি সোশ্যাল ডেমোক্রেটিক দেশ, সোশ্যাল ডেমোক্রেসি তারা মেনে চলে। এখন এর মধ্যে আছে সুইডেন, নরওয়ে, তারপর আপনার ডেনমার্ক, এরা সব আছে। এখন এই সোশ্যাল ডেমোক্রেসিটা কী? সোশ্যাল ডেমোক্রেসি হচ্ছে this type of countries not follows the absolute socialist economics and not follows absolutely capitalist economics. অর্থাৎ সোশ্যালিস্ট মডেল সেটা একটা সোশ্যালিস্ট মডেল অফ ইকোনমিক্স, সেটা একটা অন্য ধরনের, যে দুটোর মাঝামাঝি একটা পথ। অর্থাৎ আমরা পুরোপুরি রাশিয়া বা চীনের মতো একটা মডেলকে ফলো করব না, আবার একেবারে আমেরিকার যেটা ক্যাপিটালিস্ট মডেল অফ ইকোনমি আছে সেটাকেও আমরা ফলো করব না। এখন এই অবস্থার মধ্যে ইংল্যান্ড তো এখন মাঝ রাস্তায় পড়ে গেছে। কোনটা এখন তারা ফলো করবে? কারণ এই ট্রাম্পের জয়ের পর তাদেরও একটা বড় চিন্তা বাড়িয়ে দিয়েছে। কারণ ব্যবসা বাণিজ্য তো যে কোনো দেশের জন্য একটা মূল ব্যাপার। ব্যবসা বাণিজ্য যদি ঠিকমতো না চলে, ট্রেড যদি ঠিকমতো না চলে এক দেশের সঙ্গে আরেক দেশের, তাহলে শুধুমাত্র ডোমেস্টিক ইকোনমি দিয়ে সব দেশ চলা খুব মুশকিল। আজকের দিনে একটা দেশের সঙ্গে একটা দেশের ইন্টারডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, তো সেটা মেনে চলতেই হবে। এখন এইটাকে নিয়ে ব্রিটেনে বিশেষভাবে আলোচনা শুরু হয়েছে। তো এর মধ্যে ব্রিটেনে আমেরিকার একজন ইকোনমিস্ট আছেন। সেই ইকোনমিস্টের নাম হচ্ছে আপনার স্টিফেন মোরে। তো স্টিফেন মোরে রিসেন্ট এক দুদিন আগে বিবিসি রেডিওকে একটা ইন্টারভিউ দিয়েছে। তিনি হচ্ছেন বিশিষ্ট একজন অর্থনীতিবিদ, এবং তিনি এই ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন তার অর্থনৈতিক উপদেষ্টা বলা যায়। সব দেশেই তো সব বড় বড় নেতাদের, মন্ত্রীদের একজন করে অর্থনৈতিক উপদেষ্টা থাকে, তো তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা। তো তিনি ব্রিটেনকে যেটা সাজেস্ট করেছেন যে ব্রিটেনের এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নের যে সোশ্যালিস্ট মডেল অফ ইকোনমিক্স, এইটাকে ফলো না করে যদি আমেরিকান মডেল অফ ইকোনমিক্স ফলো করে, তাতে ব্রিটেনের লাভ হবে। কারণ ব্রিটেন তো বাধ্য নয় যে ইউরোপিয়ান ইউনিয়নের যে সোশ্যালিস্ট মডেল সেটাকে ফলো করতে হবে, এর জন্য তারা বাধ্য নয়। এখন ইউরোপের সব দেশগুলো তো একটু ভিন্নভাবে মডেল চেঞ্জ হচ্ছে। যেমন ফ্রান্সেও সোশ্যালিস্ট মডেল, কিন্তু একটা কমিউনিস্ট মডেল ঘেঁষা,
মানে মোর টুয়ার্ডস লেফট, আবার ইতালি তারা আবার মোর টুয়ার্ডস রাইট, আবার নেদারল্যান্ডসে যে রিসেন্ট শেষ যে সরকারটা তৈরি হয়েছে তারা আবার ফার রাইট। তো ফলে ওখানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে ইকোনমিক মডেলগুলো, সেগুলি মডেলগুলো একটা যোগাখিচুড়ি ব্যাপার হয়ে গেছে। এখন ওনার বক্তব্য হচ্ছে যে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ফ্রি ট্রেড মডেল, এই ফ্রি ট্রেড মডেলটাকে আমেরিকা অ্যাকসেপ্ট করবে না। ডোনাল্ড ট্রাম্পের তো অ্যাকসেপ্ট করার কোনো প্রশ্নই নেই, কারণ তিনি এরকম ফ্রি ট্রেড মডেল মানে মুক্ত বাণিজ্য পছন্দ করেন না। তিনি যেটা পছন্দ করেন সেটা হচ্ছে কি যে বাজারে কম্পিটিশান থাকবে এবং বাজারে প্রত্যেকে তার মতো করে বাজারকে নির্ধারণ করবে, এবং হচ্ছে যে একটা কি বলবেন, একটা ফ্রি ট্রেড মডেলের বিপরীত একটা কম্পিটিটিভ ট্রেড মডেল একটা তৈরি হওয়া দরকার। তো এইটা উনি বলেছেন। এখন ব্রিটেন কি করবে সেটা এখনও ঠিক করতে পারেনি। যেমন ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার কি বলে, ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন এখন কেট স্ট্যামার। তিনি আবার বলেছেন যে আমরা ইউরোপিয়ান ব্লকের সঙ্গে থাকবো, আবার আমেরিকার সঙ্গেও ট্রেড টাইসটা কিন্তু আমরা বাড়িয়ে তুলব। আবার মানে ইংল্যান্ডের যে ব্যাংক অফ ইংল্যান্ড গভর্নর অ্যান্ড্রু বেলি, তিনি গত বৃহস্পতিবার বলেছেন যে ব্রিটেনের যে লেবার পার্টি, এই যে কেট স্টিমারের পার্টি, তাদের উচিত হচ্ছে যে বরং ইউএর যে সোশ্যালিস্ট মডেলটা আছে তাদের সঙ্গে তাদের সঙ্গে যে যোগাযোগটা সেটাকে আবার রিবিল্ড করে নেওয়া উচিত, আবার নতুন করে সেটাকে ঝালিয়ে নেওয়া উচিত। তো এটা কী করবে ব্রিটেন সেটা এখনও ঠিক করতে পারে পরিষ্কার করে। যেমন ফাইন্যান্স মিনিস্টার ব্রিটেনের সে হচ্ছে র্যাচেল রিভস, তিনি আবার বলেছেন একটু অন্য কথা। তিনি বলেছেন হ্যাঁ, ব্রিটেন নিডেড টু রিসেট ইটস রিলেশনশিপ উইথ দ্য ইউ অ্যান্ড দ্যাট she also looked forward to working closely with Trump to strengthen trade ties. স্যার দুটো কথাই বলছি, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, তাদের সঙ্গে আমরা ব্যবসা করব, এবং আমেরিকার যে ট্রাম্প গভর্নমেন্ট আসছে তার সঙ্গেও আমরা নিজেদের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে ঝালিয়ে দেব এবং তার সঙ্গেও আমরা ব্যবসা কিন্তু করব। তো এই যে ক্যাপিটালিস্ট মডেল অফ ইকোনমিক্স এবং সোশ্যালিস্ট মডেল অফ ইকোনমিক্স, এই দুটোর মধ্যবর্তী জায়গায় এখন ব্রিটেন পড়ে আছে। তারা যদি অ্যাবসলিউটলি তারা বুঝতে পারছে, যেমন অ্যাবসলিউটলি যদি ইউ মডেলের ইকোনমিক্স আমরা করি, আমরা তো এখন যেহেতু ইউ থেকে বেরিয়ে গেছি, আমরা এখন সেপারেট রাষ্ট্র হিসেবে ওই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ট্রিট হচ্ছি, তাতে আমাদের লস হবে। তাতে আমাদের লস হবে, এবং যদি আমরা আমেরিকান মডেলে যাই তাতে আমাদের লাভ হবে। কিন্তু আবার পুরোপুরি ইউ মডেল থেকে বেরিয়ে যাওয়া, যে পুরোপুরি আমেরিকান ট্রেড মডেলে ঢুকে যাওয়া, সেখানে একটু তার পক্ষে অসুবিধাজনক, কারণ অন্যান্য ক্ষেত্রগুলো তো আছে, তারা সবাই ন্যাটোর মেম্বার বা অন্যান্য পারস্পরিক স্বার্থের ব্যাপার আছে। আমেরিকা দেশটা তো যত খানিক দূরে, এবং একদম পাশাপাশি দেশ ইটালি, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, এসব নেবারিং কান্ট্রি, একদম একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে আছে। তো এদিকে একেবারে অ্যাভয়েড করে আপনি একবারে যদি আমরা আমেরিকান মডেলে ঢুকে যাই, সেটা আমাদের পক্ষে অসুবিধাজনক। এবং এরা আবার লেবার পার্টি, এদের সাপোর্টাররা সব লেবার পার্টি বেসিক্যালি তাদের যে সমর্থকরা, নেতারা, দে আর লাইকলি দ্য ফলোয়ার অফ কমিউনিস্ট আইডিওলজি। ঠিক আছে, লেবার পার্টির জন্মটাই বেসিক্যালি কমিউনিস্ট আইডিওলজির ভিত্তির উপর দাঁড়িয়ে, যেহেতু তারা পুরোপুরি নিজেদেরকে একদম কমিউনিস্ট বলে বলে না, তারা আমরা শ্রমিক শ্রেণী, আমাদের স্বার্থটা আমাদের কাছে বড়, তো সেই হিসাবে তারা লেবার পার্টি তৈরি করেছে এবং তারা ক্ষমতাতেও এসেছে। কেটস্টামার ঋষি সুনককে হারিয়ে দিয়েছে। আগে যে প্রধানমন্ত্রী ছিল আপনারা জানেন, ঋষি সুনক ভারতীয় বংশোদ্ভূত ছিলেন, তাকে হারিয়ে দিয়ে কেটস্টামার প্রধানমন্ত্রী হয়েছে। তো তার পক্ষে এটা কোনো একটা স্পেসিফিক মডেলে চলে যাওয়া মুশকিল। শুধু যদি ইউ মডেলে থাকে তাহলে তাদের অনেক লস হবে, সোশ্যালিস্ট মডেলের ইকোনমিক্স যদি থাকে। আবার যদি পুরোপুরি আমেরিকার মডেলের ইকোনমিক্স হয়, তাহলে অন্যান্য দেশগুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আবার খারাপ হয়ে যাবে। সেই জন্য তারা একটা মধ্যপন্থা অবলম্বন করে এখন চলতে চাইছে গ্রেট ব্রিটেন। তো আগামী দিনে খুব নিশ্চিত করে বোঝা যাবে। আসলে ওই এখন ঠিক হয়েছে যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 2025 প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে চেয়ারে বসবেন। এখন প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে চেয়ারে বসার পর তিনি কি করবেন? তিনি যদি ট্রেডের ট্যাক্স অনেক বাড়িয়ে দেন ব্রিটেনের সঙ্গে ইম্পোর্টের ক্ষেত্রে, এবং এক্সপোর্ট ধীরে ধীরে আস্তে আস্তে কমিয়ে দেন ইউ কান্ট্রিগুলোকে, বিশেষ করে যদি কন্টিনিউয়াসলি হচ্ছে যে ইউক্রেনকে সাপোর্ট করে, তাহলে পরে কিন্তু
ট্রাম্প সেটা এগ্রি হবেন না। এবং ইউক্রেনের আবার যে ভ্লাদিমির জেলেনস্কি যে আছে, তাকে এখন তো সবাই ভীষণ উপহাস করছে, বলছে একটা ক্লাউন। তো ফলে আমি আর বাংলা বইটা বলছি না, আপনারা সবাই বুঝেন ক্লাউন বলতে কাকে বোঝায়, সার্কাস আমরা দেখি। বুঝে এই লোকটা কোনো দাম আছে, এই লোকটা আমেরিকার থেকে প্রচুর পয়সা নিয়েছে এবং সেই সমস্ত পয়সা হয়তো দুবাই বা এল সালভাদোর, যেখানে ট্যাক্স মানে ট্যাক্স ছাড় হেভেন আছে, সেই সমস্ত জায়গায় যে সে জমা করে দিয়েছে। আবার সে একটা ধমকি দিয়েছে, যদি আমেরিকা আমার সঙ্গে আমাদেরকে আর্থিক সাহায্য ছেড়ে দেয়, তাহলে পরে আমরা কিন্তু পরমাণু যুদ্ধ হচ্ছে যে শুরু করব। সে ভাবতে পারছে না, সে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধ করে তার কী অবস্থা হবে। রাশিয়া তাহলে ইউক্রেনের ম্যাপটাই পৃথিবীর থেকে হয়তো সরিয়ে দেবে। তো এটা একটা ফাঁকা ধমকি বলে সবাই মনে করছে এবং আমেরিকাও এটাকে এই মুহূর্তে হালকা করে নিচ্ছে না। তো আগামী দিনে ট্রাম্প ইনফ্যাক্ট একেবারে চেয়ারে বসার পরে বোঝা যাবে যে সে কীভাবে কী করছে না করছে, এবং ট্রাম্পের সিদ্ধান্তগুলো খুব এফেক্টিভ হয়ে যাচ্ছে। আজকে একটা খবরে দেখলাম, ট্রাম্প একজন 27 বছরের মহিলা, তাকে হচ্ছে যে তার প্রেস সেক্রেটারি করেছেন। তার নাম হচ্ছে ক্যারোলাইন লেভিট। এটা শুধু আমেরিকার ইতিহাসে নয়, এটা পৃথিবীর ইতিহাসেই একরকম বিরল ঘটনা। একজন 27 বছরের একজন মহিলাকে একটা আমেরিকার মধ্যে ইউএস গভর্নমেন্টের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সেটা করেছে। কেন করেছেন তারও ব্যাখ্যা দিয়েছে নিউজ পেপারে যে ব্যাখ্যা হচ্ছে যে সে এই নির্বাচনের ভোটের আগে সে এমনভাবে ডিফেন্ড করেছিল ট্রাম্পকে, যে কেন ট্রাম্পের জিতে আসা উচিত। বিভিন্ন নিউজ ডিবেটে যেখানে প্যানেলিস্টরা থাকে, সেখানে ও রিপাবলিকান পার্টির হয়ে ড্রাফটের হয়ে সেখানে সওয়াল করেছে, এবং সেটা একবারে নন প্রেজেন্ট সওয়াল যা করে, তাকে কেউ ঘিরে রাখতে পারেনি। সে একদম ফটাফট, প্রচণ্ড স্মার্ট মহিলা, ফটাফট উত্তর দিয়ে সব কিছু হচ্ছে করেছে। তো ফলে ট্রাম্প একজন লোককে একেভাবে নিয়ে এসছে। আগামী দিনে আবার ইকোনমিক অ্যাডভাইসার আরও কাউকে পোক্ত করে নিয়ে আসে, আরও নতুন কাউকে নিয়ে আসে, যে হয়তো এই যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল কীরকম হবে, ব্রিটেনের সঙ্গে কীরকম হবে, ভারতের সঙ্গে কীরকম হবে, চীনের সঙ্গে কীরকম হবে, এই দেশগুলোর সঙ্গে বা অন্যান্য যে ফোরামগুলো আছে যেখানে আমেরিকা একটা সক্রিয় সদস্য, তার সঙ্গে সেই সব দেশের সঙ্গে কীভাবে ট্রেড ডিল হয় সেটাও নিয়ে তো পুরো রিসেট করবেন। কারণ তখন যদি ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকতে গিয়ে আমেরিকাকে ইগনোর করে, তখন তাদের একটা বড় ক্ষতি হতে পারে। এটা বিভিন্ন অ্যানালিস্ট আজকে ব্যাখ্যা করে বলছে। এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।